সেই দিন ক্যালেন্ডারের পাতায় তারিখটা ছিল 18 অক্টোবর 2025। দীপাবলির সময় আমার এলাকায় বিখ্যাত কালী পুজোকে কেন্দ্র করে পুজো মণ্ডপগুলিতে যখন জনসমুদ্র আর চারিদিকে রঙিন আলোয় আলোকিত, তখন এই সব কিছুকে ছেড়ে আমি চললাম মনকে রিফ্রেশ করতে। ভিডিও থাম্বনেল দেখে ভাবছেন পশ্চিমবঙ্গের সুইজারল্যান্ড আবার কোথায়? 2-3 দিনের হাতে ছুটি পাইয়া মন যদি করে ওঠে ছটপটাইয়া, তাহলে ঝটপট ব্যাগ গুছাইয়া সোজা চলুন পুরুলিয়া। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পুরুলিয়া। উইকেন্ডে ছুটি হোক কিংবা কর্মব্যস্ত জীবন থেকে নিজেকে রিফ্রেশ করতে 2 রাত 3 দিনের কিংবা 3 রাত 4 দিনের যদি ছুটি পেয়ে থাকেন, তাহলে আপনার পরিবার পরিজন, বন্ধু বান্ধব অথবা প্রিয়জনকে সঙ্গে নিয়ে, কিংবা আপনি যদি সোলো ট্রাভেলার হন, তাহলে বেরিয়ে আসুন লাল মাটির দেশ হিসাবে পরিচিত আমাদের রাজ্যের পুরুলিয়া জেলাতে। কথা দিলাম, শরতের শেষে আর শীতের শুরুতে পুরুলিয়ার অপরূপ সৌন্দর্য ইউরোপে সুইজারল্যান্ডকেও হার মানাবে। আগের বারে বসন্তকালে পুরুলিয়াতে এসে পলাশ ফুলের রূপে মুগ্ধ হয়েছিলাম। সেই ভিডিও এই চ্যানেলে রয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিংক দিয়ে দিলাম, দেখে নেবেন। কথা দিচ্ছি দারুণ লাগবে। তাই আবারও পুরুলিয়াকে ভালোবেসে অন্য রূপে পুরুলিয়াকে দেখার ইচ্ছায় চললাম লাল মাটির দেশে। এবার এক্সপ্লোর করব কিছু চেনা জায়গার সাথে পুরুলিয়ার অফবিট কিছু জায়গাগুলো। আর এই জায়গাগুলো কেমন, কিভাবে গেলাম, কি দেখলাম, আর কেনই বা পুরুলিয়াকে সুইজারল্যান্ডের সঙ্গে তুলনা করলাম, এই সব কিছুই তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটিতে চমক রয়েছে অনেক কিছু, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় রাত্রি 11:05 আর আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে। এই হলো হাওড়া স্টেশনের চেনা পরিচিত ছবি। দেখুন একবার চারিদিকটা, প্রচুর লোকের ভিড়। দীপাবলির কয়েকটা দিন ছুটিতে কেউ বাড়ি যাবে বলে ট্রেনের জন্য অপেক্ষা করছে, আবার কেউ বেড়াতে যাওয়ার জন্য ট্রেনের জন্য অপেক্ষায় রয়েছে। আমাদের প্রত্যেকের চোখ এখন হাওড়া স্টেশনে ট্রেনের টাইম টেবিলের বড় ডিসপ্লে বোর্ডের উপরে। কোন ট্রেন কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে সেই দিকেতেই। এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে, অর্থাৎ নিউ কমপ্লেক্স থেকে আমাদের ট্রেন ছাড়বে। আমি 180-11 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস ট্রেনে করে পুরুলিয়া চলেছি। আমাদের ট্রেন ছাড়ার কথা রয়েছে রাত্রি 11:35। চলুন নিউ কমপ্লেক্সের দিকে যাওয়া যাক। এই যে আমাদের ট্রেন এখন স্টেশনে প্রবেশ করছে। এই ট্রেনটিতে 4টি জেনারেল কোচ রয়েছে। এরপর S1 থেকে S10 পর্যন্ত 10টা স্লিপার কোচ, 4টি থার্ড এসি ও একটা সেকেন্ড এসি এবং একটা ফার্স্ট এসি কোচ রয়েছে। হাওড়া থেকে এই ট্রেন ছেড়ে 27টা স্টেশনে ট্রেন থামার পর এই ট্রেন গিয়ে পৌঁছয় বরাভূম স্টেশনে, যেটা পুরুলিয়া থেকে খুব সামনের স্টেশন। আপনারা পুরুলিয়া স্টেশনেও নামতে পারেন। তবে এই ট্রেন সম্পর্কে একটা জিনিস আপনাদের জানিয়ে দিই, এই ট্রেনের সঙ্গে হাওড়া আদ্রা ট্রেনটাও কিন্তু যোগ করা থাকে। পিছনের দিকে থাকে হাওড়া আদ্রা ট্রেন আর সামনের দিকে থাকে হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। চক্রধরপুর এক্সপ্রেসের ট্রেনের সিট থাকলে তাহলে কিছুটা হেঁটে সামনের দিকে চলে আসবেন। এটা সামনের দিকে থাকে, এটা কিন্তু অনেকেই বুঝতে পারেন না। চলুন এবার ট্রেনে ওঠা যাক। আমার সিট রয়েছে S5-এর 56 সাইড আপারে। এই হলো আমার সিট। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় রাত্রি 11:57। হাওড়া থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল আর আমাদের গন্তব্য এবারে পুরুলিয়া। শীতের আগে পুরুলিয়া কীরকম সেটাই আপনাকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। এখন যেহেতু রাত্রি হয়ে গেছে তাই আর ভিডিও করা যাচ্ছে না, চারিদিকের প্রাকৃতিক যে সৌন্দর্য সেটাও দেখাতে পারছি না। তাই দেখা হচ্ছে কাল সকালে। শুভরাত্রি। পরের দিন সকালে ঘুম যখন ভাঙল তখন ঘড়ির কাঁটায় ভোর 5:21। ট্রেনের জানলা থেকে দেখি ঘন কুয়াশার চাদর সরিয়ে সূর্যিমামাও ঘুম থেকে জেগে উঠছে। চারিদিকে শীতের আমেজ আর বেশ ঠান্ডাও লাগছে। নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন সকাল আর একটা নতুন জার্নি।
আর এবারে আমাদের জার্নি শুরু হয়েছে হাওড়া থেকে। আমার গন্তব্য বরাভূম। হাওড়া থেকে 355 কিলোমিটারের যাত্রাপথের 284 কিলোমিটার পথ অতিক্রম করে ফেললাম। আর এই মুহূর্তে পুরুলিয়ার ওয়েদার কিন্তু ভীষণ ঠান্ডা। এই মুহূর্তে আমরা হাওড়া জেলা থেকে পুরুলিয়া জেলাতে প্রবেশ করেছি। দেখতে দেখতে চলে এসেছি আদ্রা স্টেশনে। এই স্টেশনে নেমে আপনারা জয়চণ্ডী পাহাড়, গড়পঞ্চকোট সহ বিভিন্ন জায়গা ঘুরে দেখতে পারেন। অনেকে ফেরার সময় এই জায়গাগুলো দেখে আদ্রা থেকে স্টেশনে ওঠে। পুরুলিয়া জেলার একটা গুরুত্বপূর্ণ স্টপেজ হলো আনাড়া স্টেশন। এই মুহূর্তে সেই আনাড়া স্টেশনেই আমরা প্রবেশ করছি। আনাড়া স্টেশন অতিক্রম করবার পর যাবার পথের দুপাশে দিগন্ত বিস্তৃত মাঠের পর মাঠ শুধুই সোনার ফসলের চাষ হয়ে রয়েছে। হালকা শীতের কুয়াশা মাখা সকালে চারদিকের এই সৌন্দর্য ভীষণ সুন্দর লাগছে। কিন্তু এই সব কিছু দেখতে দেখতে এখন চলে এসেছি পুরুলিয়া স্টেশনে। পুরুলিয়া বেড়াতে এলে এখানেও নামতে পারেন, তবে এখান থেকে সাইট সিনের দূরত্বগুলো অনেকটা বেশি হয়ে যাবে আর গাড়ি ভাড়াও বেশি নেবে। অনেকে এখানে নেমে পড়ছেন, দেখুন একবার। তবে আমার মনে হয় বরাভূম স্টেশনে নামাটাই ঠিক হবে। এখান থেকে দূরত্ব অনেকটাই কম আর গাড়ি ভাড়াও কম পড়বে। এখন ঘড়িতে সময় সকাল 6:39। ট্রেন 13 মিনিট লেটে চলছে। আর 3টে স্টেশন পরেই বরাভূম স্টেশন, যেখানে আমি নামব। পুরুলিয়া স্টেশন থেকে বরাভূম স্টেশনের দূরত্ব 33 কিলোমিটার। সকালবেলা চারিদিকে সৌন্দর্য দেখতে দেখতে আমিও চলে এলাম বরাভূম স্টেশনে। হাওড়া থেকে 355 কিলোমিটার যাত্রা অতিক্রম করে এই মুহূর্তে চলে এসেছি পুরুলিয়া জেলার বরাভূম স্টেশনে। বরাভূম স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। আর ট্রেন 10 মিনিট লেটে এসেছে। আর এখান থেকেই ঘুরবো পুরুলিয়ার অফবিট জায়গাগুলো। এই ভিডিও আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত, চমক থাকছে অনেক কিছু। এরপর স্টেশনের সামনে থেকে আমার আগে থেকে বুকিং করে রাখা গাড়িতে চেপে শাল, পলাশ আর কুসুম গাছের সারিতে ঘেরা সুন্দর রাস্তা ধরে এগিয়ে চললাম আমার হোটেলের দিকে। দেখতে দেখতে চলে এলাম পুরুলিয়াতে আমার দুদিনের যে আস্তানা সেই হোটেলের সামনে। এই হচ্ছে হোটেল। এটা হচ্ছে চরিদা মুখোশগ্রামের সামনেই এই হোটেলটা। হোটেলের বারান্দা থেকে দূরের পাহাড় আর চারিদিকের দারুণ একটা ভিউ পাওয়া যাচ্ছে, দেখুন একবার। আর এটা হচ্ছে আমার রুম নাম্বার 106। একটা কিং সাইজের বেড রয়েছে এখানে, 2-3জন অনায়াসে শুতে পারবে। এটা হচ্ছে আমার লাগেজ। এখানে একটা টেবিল রয়েছে, এখানে ডাস্টবিন রয়েছে, এখানে আয়না রয়েছে, এখানে পাখা রয়েছে। এবারে চলুন ওয়াশরুমটা দেখিয়ে দিই। কোমোড রয়েছে, এখানে বেসিন রয়েছে, এখানে বালতি রয়েছে, মগ রয়েছে, আর এখানে গিজারও রয়েছে, এখানে শাওয়ার রয়েছে। হোটেলের রুম আর ওয়াশরুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এরপর বাড়ি থেকে আনা মুড়ি আর হোটেল থেকে নেওয়া ঘুগনি নিয়ে ঝটপট ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম প্রথম দিনের সাইট সিনের জন্য। প্রথমে যাব বাঘমুন্ডি শহর থেকে 4 কিলোমিটার দূরে প্রকৃতির কোলে গড়ে ওঠা লহরিয়া শিব মন্দিরের দিকে। আগেরবার এখানে এসেছিলাম, তবে সেটা দ্বিতীয় দিন বিকালের দিকে। আর এবারে চলেছি প্রথম দিনেই প্রথম ডেস্টিনেশন হিসাবে। পুরুলিয়া ভ্রমণ শুরু করব এইবার এখানকার বিখ্যাত লহরিয়া শিব মন্দিরের শিবকে প্রণাম করে ও তার আশীর্বাদ নিয়েই। আর এই হচ্ছে পুরুলিয়ার পাওয়ার প্ল্যান্ট, আর ওই হচ্ছে পুরুলিয়ার পলিটেকনিক কলেজ। এখনো কিন্তু কুয়াশার চাদরে ঢেকে রয়েছে পুরুলিয়া। আর এখান থেকে অযোধ্যা হিল টপ 11 কিলোমিটার, বাবনি ফলস হচ্ছে 10 কিলোমিটার। এটা হলো পুরুলিয়ার বিখ্যাত লোয়ার ড্যামের বাঁধ, পাথর দিয়ে বাঁধানো।
দেখুন একবার। আর তারই পাশ দিয়ে চলেছি লহরিয়া শিব মন্দিরের দিকে। দেখতে দেখতে এই মুহূর্তে চলে এসেছি লহরিয়া শিব মন্দিরের সামনেই। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টার নাম হলো ক্যাচা পাহাড়। আর তার সামনেই রয়েছে এই বিখ্যাত শিব মন্দিরটা। চলুন ভিতরে প্রবেশ করা যাক। চলুন মন্দিরের চারপাশটা একটু আপনাদের দেখিয়ে দিই। মন্দিরে কি কি রয়েছে আর চারিপাশটাই বা কেমন সেটাই দেখিয়ে দিচ্ছি। আগের বারে যখন পুরুলিয়া বেড়াতে এসেছিলাম তখন কিন্তু এই লহরিয়া শিব মন্দিরটা ঘুরেছি। সেই ভিডিও পুরুলিয়া সিরিজের আপনারা পেয়ে যাবেন, দেখে নেবেন। এছাড়া আমি ডেসক্রিপশন বক্সেও সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এই হচ্ছে লহরিয়া শিব মন্দিরের চারিদিকের পরিবেশটা দেখুন একবার। মন্দির চত্বর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকে সবুজ গাছগাছালিতে ঘেরা দেখুন একবার। আর বিভিন্ন পাখির কলতানে চারিদিকের প্রকৃতি আরো সুন্দর হয়ে উঠেছে। এত সুন্দর প্রকৃতির মাঝে শান্তির এক দারুণ জায়গা। এখানকার ভৌগোলিক অবস্থানও ভীষণ চমকপ্রদ। উত্তরে পুরুলিয়া জলবিদ্যুৎ প্রকল্প, পূর্বে ক্যাচা পাহাড় আর পশ্চিমে কেষ্টবাজার ড্যাম। চারিদিকের পরিবেশটা ভীষণ সুন্দর। এটা হলো কেষ্টবাজার ড্যাম। আর দূরে যে দেখতে পাচ্ছেন ওই যে পাথর দিয়ে তৈরি যে বাঁধটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে লোয়ার ড্যামের বাঁধ। আর তার উল্টো দিকেই রয়েছে লহরিয়া শিব মন্দির। কত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্যের মাঝখানে এই লহরিয়া শিব মন্দিরটা গড়ে উঠেছে। ভীষণ সুন্দর চারিদিকের সৌন্দর্যটা দেখুন একবার। ভক্তপ্রাণ মানুষেরা সারা বছর পুজো দিতে আসেন এই লহরিয়া শিব মন্দিরে। শ্রাবণী মেলায় সারা মাস জুড়ে চলে। আর প্রতি সোমবার এই মন্দিরে পুণ্যার্থীদের ভিড় সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। এইখানের দেবতা খুব জাগ্রত বলে শুধুমাত্র পুরুলিয়া নয়, পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্য থেকেও অনেকে এখানে আসেন। শিবরাত্রি এবং চৈত্র সংক্রান্তিতে এখানে প্রচুর ভিড় হয় আর মেলাও বসে। এই মন্দির চত্বরে রয়েছে রাম মন্দির, বিষ্ণু মন্দির, দুর্গা মন্দির, কালী মন্দির সহ আরও বিভিন্ন ধরনের মন্দির। সারা বছরই নানান ধরনের ধর্মীয় অনুষ্ঠান এখানে হয়ে থাকে। শ্রীকৃষ্ণের ছবি, তার যে লীলা, সেগুলো ফুটিয়ে তোলা হয়েছে। মন্দিরের পাশেই রয়েছে বিশাল বড় একটা বটগাছ, যেখানে বিভিন্ন জায়গা থেকে আসা ভক্তপ্রাণ মানুষেরা তাদের মনস্কামনার জন্য মানত করে গেছেন। মন্দিরে পুজো দেওয়ার জন্য এইখানে 50 টাকা দিয়ে পুজোর উপকরণও পেয়ে যাবেন। বেশ কিছুক্ষণ সময় এখানে কাটানোর পর একরাশ ভক্তি, শ্রদ্ধা আর আশীর্বাদ নিয়ে আমি এগিয়ে চললাম আমার পরবর্তী গন্তব্যের দিকে। লহরিয়া শিব মন্দির থেকে পূর্বে মাত্র 4 কিলোমিটার দূরেই রয়েছে ডাউরি খাল। এটা পুরুলিয়ার একটি অব্যের জায়গা। এই জায়গাটিতে খুব কম পর্যটকরাই এসেছেন। এখন আমরা সেই অব্যের জায়গা ডাউরি খালের দিকেই এগিয়ে চলেছি। গ্রামের ভিতর দিয়ে রাস্তা, আর রাস্তার দুপাশে গাছগাছালিতে ভরা মাটির সরু রাস্তা। এই যে গ্রামটার ভিতর দিয়ে আমরা এখন এগিয়ে চলেছি, এই গ্রামটির নাম কুদনা গ্রাম। চারিদিকে মাটির বাড়ি, আর বাড়িগুলোতে রং দিয়ে আলপনা করা। চারিদিকে এক গ্রাম্য পরিবেশ। কুদনা গ্রাম পর্যন্তই গাড়িতে যাওয়া যাবে, তারপর বাকি পথ হেঁটে যেতে হবে। অন্য রুটও আছে, ক্যাচা পাহাড় বরাবর হেঁটে পৌঁছানো যায়। আমার পছন্দ দ্বিতীয় পথটি। জনমানব শূন্য পথে পাখিদের কলতানে মুখরিত প্রকৃতির এক অন্য রাজ্যে প্রবেশ করা যায়। এই সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য কাছ থেকে দেখার জন্যই তো এইখানে আসা। আর অপের জায়গাগুলোতে এই সমস্ত প্রাকৃতিক দৃশ্য খুব কাছ থেকেই উপভোগ করা যায়। এইবার শুরু হলো অব্যের জায়গাগুলিতে ঘোরার মজা। চারিদিকে বনে জঙ্গলে ঘেরা এবড়ো খেবড়ো পাথরের সংকীর্ণ রাস্তা ধরে এগিয়ে চলেছি। কোথাও বর্ষার জলে ধসে যাওয়া খাদ, আর কোথাও গাছের শিকড় ধরে এগিয়ে যাওয়া।
কিছুটা পথ যাওয়ার পর এই যা দৃশ্য দেখলাম তা ভাষায় প্রকাশ করা যাবে না। দূরে সবুজ পাহাড়, আর সেই পাহাড়ের কোলেই সবুজ ধান ক্ষেত। কি ভীষণ সুন্দর দৃশ্য, দেখুন একবার। একদম সুইজারল্যান্ডের মতো লাগছে। এই জন্যই বলেছিলাম ইউরোপে সুইজারল্যান্ডকেও হার মানাবে আমাদের রাজ্যের পুরুলিয়াও। এটাই তো গ্রাম বাংলার দৃশ্য, বাংলার গর্বের সোনার ফসলের অপরূপ সুন্দর দৃশ্য। যত দূর চোখ যায় দেখুন একবার, শুধু সবুজ ধানের ক্ষেত। ভীষণ সুন্দর লাগছে, কিন্তু তারই মাঝখান দিয়ে আমি এগিয়ে চলেছি ডাউরি খালের দিকে। এবার জলের ধার দিয়ে সরু রাস্তা, দুপাশে ঘন ঝোপ, কাঁটা গাছও আছে, কিন্তু খুব সাবধানে এই রাস্তা দিয়ে যেতে হবে। আমরা প্রবেশ করছি দুটো পাহাড়ের মাঝখানে। নদীর জলকে কৌশলে চাষের জমিতে নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন একবার সেই ছবি। আমরা যে ঝর্ণার খোঁজে চলেছি, সেই ঝর্ণার জল বয়ে আসছে এই নালা দিয়েই। আর এই যে জল চলে যাচ্ছে এখানকার চাষবাসের জমিগুলোতে। এর ফলে এখানকার মানুষ সারা বছরই বিভিন্ন ধরনের চাষবাস করতে পারে। এবারে অ্যাডভেঞ্চার লাগছে। পুরুলিয়া কিন্তু দারুণ সুন্দর একটা অ্যাডভেঞ্চারের জায়গা। আর অফবিট জায়গাগুলোতে যদি আপনি বেড়াতে আসেন, তাহলে এই যে এই অ্যাডভেঞ্চারের সুযোগও আপনি পেয়ে যাবেন। কারণ অনেকেই এই সমস্ত অফবিট জায়গাগুলো আসেন না, আর যারা আসেন তারা এক দারুণ স্মৃতি নিয়ে বাড়ি ফেরেন। আমি সেই স্মৃতির সন্ধানেই চলেছি। এখন এমন একটা জায়গায় এসে পৌঁছেছি, এখানে রাস্তা বলতে কিছুই নেই, শুধু একটা ইটের গাঁথুনি। আর এই ইটের গাঁথুনির উপর দিয়েই এগিয়ে যেতে হবে। সামনে আমার গাড়ির চালক আর গাইড উৎপলদা রাস্তা দেখিয়ে দেখিয়ে এগিয়ে চলেছে। আর এই রাস্তাটা এখন আমাকেও এগোতে হবে। চলুন আমিও রাস্তাটা পার করি। অবশেষে আমিও রাস্তাটা পার করে এগিয়ে চললাম আমার গাইডকে অনুসরণ করে। এরপর শুরু হলো আবারও ঘন বন জঙ্গলের ভিতর দিয়ে এগিয়ে যাওয়া। ডহর কথাটির অর্থ রাস্তা। মানুষের তৈরি এটি রাস্তা নয়, এটি প্রাকৃতিকভাবে তৈরি রাস্তা। এইভাবে কিছুটা পথ যাওয়ার পর আবারও জল পেরিয়ে ছোট বড় পাহাড়ি পাথর ডিঙিয়ে সামনের দিকে এগিয়ে চলা। এরপর এত কষ্টের ফল এত সুন্দর হয় তা আপনারা নিজের চোখেই দেখুন। এটি পুরুলিয়ার একটি অফবিট জায়গা, আর এখানে অনেকেই এখনো আসেননি। ওই যে দূরে পাথরটা দেখতে পাচ্ছেন, কুমিরের মতো হাঁ করে রয়েছে, ওখান থেকেই ঝর্ণার জলটা নেমে আসছে। আর এই যে জায়গাটা এই জন্যই বিখ্যাত। দেখুন কুমিরের মতো কেমন হাঁ করে রয়েছে। মূল রাস্তা থেকে এই যে ঝর্ণা পর্যন্ত আসতে 2 কিলোমিটার হাঁটা পথ রয়েছে। এখানে আসার যে ক্লান্তি, তা ঝর্ণার জলের কুলুকুলু ধ্বনি, হিমেল হাওয়া, ঝর্ণার জলের ঝাপটা গায়ে লেগে আর চোখের সামনে যা দেখছি তার সমস্ত ক্লান্তিকে নিমেষে দূর করে দিল। দেখুন একবার কি ভীষণ সুন্দর চারিদিকের দৃশ্যটা। আপনারা কিন্তু পুরুলিয়াতে এলে এই অফবিট জায়গাগুলো অবশ্যই ঘুরে দেখবেন। বেশ কিছুটা সময় এখানে কাটানোর পর দারুণ সুন্দর একটা দৃশ্য, সুন্দর একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে ডাউরি খাল দেখবার পর এগিয়ে চললাম আমার পরবর্তী গন্তব্যের দিকে। চারিদিকে শাল, পলাশ, মৌহা গাছের জঙ্গলের ভিতর দিয়ে দারুণ সুন্দর এক পরিবেশের মধ্য দিয়ে এই মুহূর্তে এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্য মাঠাবুরু পাহাড়ের দিকে। ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওই পাহাড়টাই হলো মাঠাবুরু পাহাড়। এখন আমি ওই পাহাড়ের উপরেই উঠব। চলুন তাহলে। চারিদিকে অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে দেখতে এসে এই মুহূর্তে পৌঁছালাম মাঠাবুরু ফরেস্টের সামনে। এটি পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের এলাকা। এখানে সরকারি কটেজও রয়েছে, পারলে আপনি থাকতে পারেন। এবারে চলে এসেছি একদম পাহাড়ের সামনে। এখানে বেশ কিছু সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে। এখানে সরকারি একটি নির্দেশিকাও রয়েছে, এই পাহাড়ে সকাল 8টার আগে আর বিকেল 4টের পরে ওঠা নিষেধ রয়েছে।
কারণ এখানে প্রচুর হাতি রয়েছে। আর সকালবেলা আর বিকালবেলাতে হাতির দল বেশিরভাগ সময় এখান দিয়েই যাতায়াত করে, তাই পর্যটকদের সাবধানতার জন্য এই সময়টা করা হয়েছে। চলুন এবার ধীরে ধীরে উপরের দিকে ওঠা যাক। উপরে ওঠার জন্য সিমেন্টের বেশ কিছু সিঁড়ি তৈরি করা হয়েছে। চারিদিকের পরিবেশটাও ভীষণ সুন্দর। রাস্তার দুপাশে বিভিন্ন গাছের সারি, তাই ছায়াও রয়েছে। আশা করি উপরে উঠতে কষ্ট হবে না। চলুন দেখি কতটা উঠতে পারি। মাথাবুরু পাহাড় 2000 ফুট উঁচু। এখানে থাকা পাহাড়গুলির নাম চেমটাবুরু, গোরগাবুরু, মাঠাবুরু। এই বুরু শব্দের অর্থ হল পাহাড়ের উপরে থাকা মন্দিরের দেবতা। আর এই পাহাড়ের উপরেও রয়েছে একটি মা কালীর মন্দির। স্থানীয়দের কাছে এটি নাকি এক বিশাল জাগ্রত দেবী। সমস্ত সমস্যার সমাধান করে দেয় বলে একে নাকি কেউ কেউ মাথাবুরু জননীয় বলে ডাকে। স্থানীয়দের থেকে জানতে পারলাম বছরে একবার মকর সংক্রান্তির সময় এখানে উৎসব বসে, আর পাহাড়ের চূড়ায় থাকা দেবদেবীদের পুজো করা হয়। পাহাড়ি পথ বেয়ে মন্দিরে পৌঁছানো খুবই কঠিন। যত উপরে উঠছি ততই ধীরে ধীরে ক্লান্তি গ্রাস করছে আমাকে। এখন যেহেতু বেলা অনেকটাই বেড়ে গেছে, রোদের তীব্রতাও সাথে সাথে বেড়েছে, তাই উপরে উঠতে ভীষণ কষ্ট হচ্ছে, হাঁপিয়ে উঠছি। আপনারা এখানে এলে অবশ্যই সঙ্গে জল রাখবেন। আর যাদের পায়ের সমস্যা কিংবা শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে তারা এখানে উঠবার চেষ্টা করবেন না। প্রায় 153 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে মাঠাবুরু পাহাড়ের বনাঞ্চল। বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের মতো এই পাহাড়েও পর্বতারোহীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। শীতে অনেকেই এই জায়গায় ট্রেকিং করতে আসেন। পাহাড়ের পাদদেশে মকর সংক্রান্তির সময় একটি মেলাও বসে। বছরে একবারই এই জায়গাটিতে প্রচুর মানুষের সমাগম হয়। পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড সহ অন্যান্য রাজ্য থেকেও প্রচুর মানুষ এই উৎসবে সামিল হয়। সেই সময় এখানে অসংখ্য ছাগল, পাঁঠা, হাঁস, পায়রা মানত করে বলি দেওয়া হয়। সকাল থেকে সন্ধে পর্যন্ত হাজার হাজার মানুষের স্রোতে ঝুমুর গান আর ধামসা মাদলের সঙ্গে সাঁওতালি নাচে মেলা হয়ে ওঠে জমজমাট। একদিনেই মেলা শেষ হয়ে যায়। মাঠাবুরু আবারও একটা বছরের জন্য অপেক্ষায় থাকে। পয়লা মাঘ আবারও এখানকার দেবতারা জেগে উঠবেন। তার সঙ্গে জেগে উঠবেন মাঠার পাহাড়, মাঠার মেলা আর অজস্র পুণ্যার্থীকে নিয়ে। এখানেই সিমেন্টের তৈরি সিঁড়ি শেষ। এবারে শুরু হবে পাথরের উপর দিয়ে হেঁটে উপরের দিকে ওঠা। যত উপরে উঠছি তত রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে। আমি একটা জঙ্গল ও পাহাড় ট্রেকিংয়েরও মজা পাচ্ছি। উৎসবের সময় ছাড়া মাটা পাহাড় কোলাহল শূন্য থাকে। আপনারা যারা শীতে পুরুলিয়া আসার প্ল্যান করছেন তারা যদি মকর সংক্রান্তির এই সময়টিতে আসেন তাহলে এই উৎসব আর মেলা দেখার সুযোগ পাবেন। সামনের শীতে আপনারা এই সময়টাতে আসুন, ভীষণ ভালো লাগবে। ঘড়ির কাঁটায় তখন দুপুর 1:10। সময়ের সাথে সাথে রোদের তীব্রতাও বেড়েছে, ফলে আমাকে ক্লান্তি এতটাই গ্রাস করল যে আমি পাহাড়ের উপর পর্যন্ত পৌঁছতে পারলাম না। তাই বাধ্য হয়ে ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু বলে নিচের দিকে নেমে এলাম। আপনারা এখানে বেড়াতে এলে অবশ্যই ওপরটায় উঠে দেখবেন। উপর থেকে নাকি পুরুলিয়ার চারিপাশের দারুণ সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যায়। উপরে উঠতে না পারার জন্য আমার ভীষণ আফসোস হচ্ছে। আমি পাহাড়ের কোলে থাকা পাথরের কানে কানে বলে এলাম পরের বারে এখানে এসে অবশ্যই উপরে উঠব। এরপর একরাশ ক্লান্তি আর খিদের জ্বালা নিয়ে ফিরে চললাম হোটেলের দিকে। এরপর রাস্তার ধারে একটা হোটেলে দুপুরের আহারটাও সেরে নিলাম। এরপর খাওয়া দাওয়ার পর হোটেলে ফিরে এসে কিছুটা রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম আবারও সাইট সিন করতে। এবারে এক্সপ্লোর করতে চলেছি পুরুলিয়ার আরও একটি অফবিট জায়গা। এখন চলেছি ঘাচখচা ওয়াটারফলসের দিকে। এখানেও কিন্তু পাহাড়ি পথ, চারিদিকে জঙ্গল, আর তার মধ্য দিয়ে এগিয়ে চলেছি।
এই মুহূর্তে ঘড়ির কাঁটায় বিকেল 4:10, আর পুরুলিয়াতেও তাপমাত্রা আস্তে আস্তে নামছে। শীত আসছে, আর এই সমস্ত জায়গাগুলো পর্যটকদের কাছে আদর্শ সময় হবে শীতকাল। আর এই যে দেখতে পাচ্ছেন এই সুন্দর দৃশ্য চারিদিকের, আর তারই মাঝখানে ওই যে দূরে ঘাচখচা ওয়াটারফলস। এই রাস্তা রয়েছে, চলুন একটু নিচে যাওয়া যাক। শহরের কোলাহল আর ব্যস্ত জীবন থেকে কয়েকটা দিনের ছুটিতে প্রকৃতির মাঝে কাটাতে চাইলে অবশ্যই আসতে হবে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের পাদদেশে বাঘমন্ডিতে অবস্থিত ঘাচখচা ওয়াটারফলস দেখতে। এই দেখুন কত সুন্দর, এর টানেই তো পুরুলিয়াতে আসা। আর এটাও একটা অবিট জায়গা, ঘাচখচা ওয়াটারফলস অযোধ্যা পাহাড়ের একটা অংশ। আর দেখুন জলটা কত প্রবাহিনী, কত স্রোতস্বিনী। সবুজে ঘেরা পুরুলিয়ার প্রকৃতিতে আরও এক অবিট জায়গা হলো এই ঘাচখচা ওয়াটারফলস। আর এদিকের দৃশ্যটা দেখুন একবার, সূর্য মামা অস্ত যেতে বসেছে, সবুজ পাহাড়, চারিদিকে জল, এ এক অপরূপ দৃশ্য। ওয়াও, দৃশ্যটা দেখছেন তো কত অপূর্ব, কত সুন্দর। আপনারা পুরুলিয়া আসুন, পুরুলিয়াকে ভালোবাসুন। পুরুলিয়ার চেনা জানা জায়গাগুলোর ছকের বাইরে বেরিয়ে অবিট জায়গাগুলো ঘুরুন, ভীষণ ভালো লাগবে, মন ভরিয়ে দেবে এই সমস্ত জায়গাগুলো। কোনো একটা পাথরের উপর বসে ঘন্টার পর ঘন্টা পাহাড়ের গা বেয়ে নেমে আসা জলধারা দেখতে দেখতে প্রকৃতির সঙ্গে সময় কাটিয়ে দিতেই পারেন। প্রকৃতি যে কত সুন্দর, চারদিকে সবুজ পরিবেশ, আর এখানকার জলধারা হয়তো তার মনের কথা নির্জনে বসে আপনাকেই শোনাবে। আমিও প্রকৃতির এত সুন্দর রূপে মুগ্ধ হয়ে বেশ কিছুটা সময় কাটিয়ে ফেললাম। তারপর আবার দেখা হবে, এ দেখাই শেষ দেখা নয়তো, এই বলে প্রকৃতিকে ভালো থাকার বার্তা দিয়ে চললাম প্রথম দিনের শেষ সাইট সিনের জন্য। কত সুন্দর বলুন তো, অবশ্যই কিন্তু শীতকালে আসবেন, দারুণ মজা হবে। এবারে দেখতে দেখতে চলে এলাম টুরগা ড্যামেতে। দূরে ওই যে দেখা যাচ্ছে ঘচখচা ওয়াটারফলস। আমরা কিছুক্ষণ আগে ওই ওয়াটারফলসটাই দেখলাম। ওই যে ফলসের জল পাহাড়ের গা বেয়ে নেমে এসে এই ড্যামে এসে জমা হচ্ছে। আর এখানে যে সমস্ত জলটা স্টোরেজ করা হয়, তারপর কৃষিকাজের ক্ষেত্রে এই জলটাকে সময় মতো ছেড়ে দেওয়া হয়, সেটা আপনাদের দেখাচ্ছি, চলুন। এখানে স্টোরেজ সিস্টেম রয়েছে, আর যখন প্রয়োজন হয় তখন এখানটা থেকে জলটাকে ছেড়ে দেওয়া হয়, চাষের জমিতে এটা পুরো পৌঁছে যায়। এই দেখুন দুটো যে টানেল করা রয়েছে, সেই টানেল দিয়ে জল বিভিন্ন জায়গাতে চলে যাচ্ছে। এই যে ড্যামটি ইঞ্জিনিয়ারিং বিষয় বলে মনে করা হয়। এখানে 4টে পাম্প স্টোরেজ সিস্টেম রয়েছে, যার সাহায্যে জলবিদ্যুৎ তৈরি করা হচ্ছে। এই ড্যামের জল এই এলাকার মানুষদের জলবিদ্যুৎ, সেচ ও পানীয় হিসাবে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়ে চলেছে। খয়রাবেড়া ড্যামের মতো এই টুরগা ড্যামেরও কিন্তু অসাধারণ সৌন্দর্য। চারিদিকের দৃশ্যটা একবার দেখুন, কত সুন্দর। প্রত্যেকটা পর্যটন কেন্দ্র তার আলাদা আলাদা বৈশিষ্ট্য নিয়ে প্রত্যেকটা পর্যটককে মুগ্ধ করে। তাই পুরুলিয়ার এত সুন্দর সৌন্দর্য আমি মনে করি পশ্চিমবঙ্গের আর কোনো জেলাতে নেই। এখানে রয়েছে ঝর্ণা, এখানে রয়েছে ড্যাম, টুরগা ড্যাম, বামনি ফলস, তারপরে রয়েছে মরগুমা ড্যাম, তারপরে রয়েছে পাখি পাহাড়, ময়ূর পাহাড়। পুরুলিয়া আসুন, শীতের পুরুলিয়াকে উপভোগ করুন, আর এত সৌন্দর্য আর কোথাও পাবেন না। উপরি পাওনা হিসাবে এখন অনেকেই ভালোবেসে এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে কাশ্মীরের পেহেলগামের সৌন্দর্যের সঙ্গে তুলনা করে মিনি পেহেলগাম নাম দিয়েছে। আমি শীতে বরফে ঢাকা এবং গ্রীষ্মে সবুজ গাছপালায় ঢাকা কাশ্মীরের পেহেলগাম দেখেছি, আর এখন পুরুলিয়াতে এসে
মিনি পেহেলগাম দেখছি। দুটো জায়গার সৌন্দর্য অনেকটা একই রকমের। আপনারা হয়তো ভাবছেন পেহেলগামে তো এই ধরনের কোনো লেক নেই, তাহলে কেন পেহেলগাম নাম হলো? আপনি যদি গ্রীষ্মকালে এই জায়গায় আসেন তাহলে এই লেকের জল শুকনো হয়ে চারিদিকে তৃণভূমি দেখা যায়, আর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে যাতায়াত করা যায়। চারিদিকে সবুজ গাছগাছালিতে ভরা পাহাড়, আর এত সুন্দর দৃশ্য দেখলে পেহেলগামের সৌন্দর্যের উপলব্ধি করা যায়। আপনারা অনেকেই হয়তো এখনো ভূস্বর্গ কাশ্মীরের পেহেলগাম যেতে পারেননি। পুরুলিয়ার এই জায়গাতে এসে মিনি পেহেলগামের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর যারা গেছেন তারাও একবার এইখানে চলে আসুন, আরও একবার পশ্চিমবঙ্গের পেহেলগামকে দেখে যেতে পারেন। কথা দিলাম দারুণ সুন্দর লাগবে এই জায়গাটা। পড়ন্ত বিকেলে আমিও চারিদিকের সৌন্দর্যে মুগ্ধ হয়ে কয়েকটা ছবি ক্যামেরাবন্দি করে ভ্রমণ ডায়েরিতে তুলে রাখলাম। সারাদিন দারুণ কয়েকটা জায়গা এক্সপ্লোর করে এরপর একরাশ আনন্দ উচ্ছ্বাস নিয়ে পুরুলিয়ার প্রথম দিনটা কাটিয়ে হোটেলের পথে রওনা দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, বন্ধুদের সাথে শেয়ার, আর যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের ভ্রমণ সংক্রান্ত ভিডিও আপলোড করা মাত্রই তৎক্ষণাৎ আপনার কাছে পৌঁছে যায়। খুব তাড়াতাড়ি ফিরছি পুরুলিয়ার দ্বিতীয় দিনের বেশ কিছু অদ্ভুত জায়গাগুলোর ভিডিও নিয়ে।